আজকের ভিডিও হচ্ছে ভয়েস চেঞ্জের উপর। ভয়েসের ডিটেল আমরা জানবো। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আজকে যে ভিডিওটা দিয়েছি তার টাইটেলেই লিখেছি ভয়েস অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। তোমরা সবাই এর আগে ভয়েস পড়েছো এবং ভয়েস সম্পর্কে ম্যাক্সিমাম জনেরই ধারণা আছে, আমরা স্কুল লেভেলেও পড়েছি। যাই হোক, ভয়েসের কিছু জানা অজানা তথ্য আজকে আমরা জেনে নেব। প্রথমে আমরা জানি ভয়েস কি। ভয়েসের ডেফিনেশনে বলা হচ্ছে ভয়েস ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব দ্যাট শোজ whether the subject of a sentence performs the action or is affected by it। মানে কি, যে ভার্বের এমন একটা ফর্ম হলো ভয়েস যেখানে বোঝা যায় যে কর্তা সরাসরি কাজটা সম্পাদন করছে না কর্ম দ্বারা কর্তা প্রভাবিত হচ্ছে। ভয়েসকে আমরা দুভাবে ভাগ করি, অ্যাক্টিভ এবং প্যাসিভ। এবার অ্যাক্টিভ প্যাসিভ জানার আগে আমরা ডেফিনেশনের যেটা পড়লাম সেটার ব্যাপারে একটু আমরা জানি। বাংলাতে আমি দুটো উদাহরণ দিয়েছি, একটা লিখেছি রাম ভাত খায়, আর একটা আমি উদাহরণ দিয়েছি রামের দ্বারা ভাত খাওয়া হয়। রাম ভাত খায় এই উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি যে রাম এখানে সরাসরি কাজ করছে, কিন্তু 2 নম্বর উদাহরণ দেখছি আমরা একটা দ্বারা এবং হয় দুটো কথা আমরা অ্যাড করেছি। এখানে বুঝতে পারা যাচ্ছে যে কর্তা কর্ম দ্বারা প্রভাবিত হচ্ছে। এই যে আমরা সরাসরি লিখছি যেখানে কর্তা নিজেই কর্ম সম্পাদন করছে, ক্রিয়া সম্পাদন করছে, সেটা হয়ে গেল অ্যাক্টিভ। আর যেখানে দ্বারা বা হয় দ্বারা প্রভাবিত হচ্ছে অর্থাৎ ক্রিয়া দ্বারা প্রভাবিত হচ্ছে, সেটা হয়ে গেল প্যাসিভ। এবার অ্যাক্টিভ প্যাসিভের ডেফিনেশনটা একটু যায়। অ্যাক্টিভ ভয়েস ইজ ইউজড when the subject performs the action। অ্যাক্টিভ ভয়েস কখন ব্যবহার করা হবে? যখন সাবজেক্ট কাজটাকে করবে স্টেটেড বাই দি ভার্ব, যেটা ভার্ব দ্বারা বলা হবে। আর প্যাসিভ ভয়েস কখন হবে? প্যাসিভ ভয়েস ইজ ইউজড when subject is acted upon by the verb। যখন সাবজেক্টের উপর প্রভাব পড়বে ভার্বে তখন সেটা হয়ে যাবে প্যাসিভ। যাই হোক, এই বেসিক কনসেপ্টটা সবারই আছে। এরপরে আমরা যে জায়গাতে যাব সেটা হচ্ছে ভয়েস দু রকম, অ্যাক্টিভ প্যাসিভ আমরা সবাই জানি। এবার আমরা চিন্তা শিখব কোন বাক্য অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, সেটাকে প্রথমে আমাদেরকে চিনতে শিখতে হবে। এক ধরনের বিশেষ প্যাসিভ ছাড়া বাদবাকি যত রকম প্যাসিভ আছে সমস্ত রকম প্যাসিভই কিন্তু B+V3 যুক্ত হয়। একটা বি ভার্ব থাকবে এবং তার সঙ্গে ভার্বের 3 নম্বর রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা থাকবে। ভার্বের V3 বলতে আমি বোঝাতে চাইছি ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আমরা তার আগে একটু জেনে নিই ভার্বের ফর্মগুলোকে। ভার্বের জেনারেলি আমরা 5টা ফর্ম ইংরেজিতে ব্যবহার করে থাকি। ভার্বের 1 নম্বর ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম। বি ভার্বের 1 নম্বর ফর্ম কে বি এম ইজ আর। ভার্বের 2 নম্বর ফর্ম মানে পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম কে না ওয়াজ আর ওয়ার। ভার্বের 3 নম্বর মানে কি পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে হয়ে গেল বি ভার্বের ক্ষেত্রে বিন। 4 নম্বর ফর্ম প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকা, বি এর সঙ্গে আইএনজি যোগ হয় বিইং। আর 5 নম্বর ফর্ম হচ্ছে ইনফিনিটিভ, মানে টু যোগ থাকা ভার্বের সাথে, টু বি। এই 5টা ফর্মকে আমাদের মনে রাখতে হবে ভয়েস চেঞ্জের আগে, বা আমাদের যে কোনো ব্যাকরণের ক্ষেত্রেই আমাদের মনে রাখতে হবে এই 5টা ফর্মকে। এই 5টা ফর্ম আমাদের মাথার মধ্যে যদি থাকে তাহলে আমরা খুব সহজেই যে কোনো ধরনের গ্রামারকে সাকসেসফুলি ক্যাচ করে নিতে পারবো। যাই হোক, এবার আমরা দেখি যে কোন বাক্য অ্যাক্টিভ কোন বাক্য প্যাসিভ কি করে চেনা যায়। যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, রাম ইজ, এই উদাহরণটা দেখো, রাম ইজ ইটিং রাইস। এখানে একটা বি ভার্ব রয়েছে, ইজ একটা বি ভার্ব, কিন্তু তার সঙ্গে ভার্বের 4 নম্বর রূপ রয়েছে। আমি কি বলেছি, প্যাসিভ হতে গেলে বি ভার্বের সঙ্গে ভার্বের 3 নম্বর রূপ থাকতে হবে। এখানে ভার্বের 3 নম্বর রূপ নেই, ভার্বের 4 নম্বর রূপ আছে,
অর্থাৎ এটা হয়ে গেল অ্যাক্টিভ ভয়েস। তারপরেরটাকে দেখো, আমরা এখানে লিখেছি রাম ওয়াজ ইটিং, এখানে একটা বি ভার্ব আছে, তার সঙ্গে কিন্তু V4 আছে, এখানে কিন্তু V3 নেই, তার মানে এটাও অ্যাক্টিভ। আমি কি লিখেছি রাম হ্যাড ইটেন, এখানে V3 আছে কিন্তু কোনো বি ভার্ব নেই, হ্যাড কিন্তু বি ভার্বের মতো নয়। দেখো বি ভার্ব আমরা কি বলেছি, বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিইং, টু বি, এগুলোর মধ্যে কোনোটাই কিন্তু এখানে নেই। বি ভার্বের পরে V3 নেই, V3 এতে কিন্তু বি ভার্বের পরে নেই, তার মানে কি এটা অ্যাক্টিভ। রাম এট রাইস, এখানে কোনো বি ভার্ব নেই আর ভার্বের 2 নম্বর রূপ আছে, তার মানে কি এটা হচ্ছে অ্যাক্টিভ। এর প্যাসিভ চিহ্ন কি করে, আমি দেখো এখানে কি লিখেছি রাইস ওয়াজ ইটেন, বি ভার্বের সঙ্গে কে রয়েছে, ভার্বের 3 নম্বর রূপ রয়েছে। রাইস ওয়াজ ইটেন, বি ভার্বের সঙ্গে ভার্বের 3 নম্বর রূপ রয়েছে, অর্থাৎ এটা প্যাসিভ। অনেকের ধারণা কি বাই থাকলে সেটা প্যাসিভ হবে, তা কিন্তু সঠিক নয়। আমাদেরকে প্যাসিভ চিনবার উপায় হচ্ছে দেখতে হবে বি ভার্বের সঙ্গে ভার্বের 3 নম্বর রূপ আছে কিনা। এখানে ওয়াজ একটা বি ভার্ব এবং ইটেন ভার্বের 3 নম্বর, ইট, এট, ইটেন। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি রাইস হ্যাজ বিন ইটেন, এখানে আমরা বিন একটা বি ভার্ব আর তার সঙ্গে ভার্বের 3 নম্বর রূপ আছে, তার মানে এটা কি হয়ে গেল, তার মানে এটা হয়ে গেল প্যাসিভ। রাম ইটস রাইস, এখানটাতে দেখো ভার্বের 1 নম্বর রূপ আছে, তার মানে এটাও অ্যাক্টিভ। তাহলে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ চিনবার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কি, অ্যাক্টিভের ক্ষেত্রে বি প্লাস V3 থাকবে না, প্যাসিভের ক্ষেত্রে বি প্লাস V3 থাকবে। যদি বি ভার্বের পরে ভার্বের 3 নম্বর রূপ থাকে তার মানে সেটা প্যাসিভ, এবং যদি বি ভার্বের সঙ্গে ভার্বের 3 নম্বর রূপ না থাকে তাহলে হচ্ছে সেটা অ্যাক্টিভ। আমাদেরকে সবচেয়ে প্রথমে জানতে না দরকার যে কোনগুলো অ্যাক্টিভ কোনগুলো প্যাসিভ। আমরা যদি এটাই জানতে না পারি যে আমাকে যে বাক্যটা দেওয়া আছে সেটা অ্যাক্টিভ না প্যাসিভ, তাহলে আমরা কি করে ভয়েস চেঞ্জ করব। সেই জন্য আমাদেরকে সবচেয়ে প্রথমে চেনা দরকার কোনো একটা বাক্য অ্যাক্টিভ কি করে চিনতে হয়, এবং আমাদের জেনে রাখা দরকার কোনো একটা বাক্য প্যাসিভ সেটা কি করে জানতে হয়। আশা করি তোমরা এবার বুঝতে পেরে যাবে খুব সহজেই যে কোনো বাক্য অ্যাক্টিভ না প্যাসিভ কি করে চিনতে হয়। এবার আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্স কে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি, যে সমস্ত বাক্যের শুরুতে সাবজেক্ট থাকে, খুব সহজে চেনার উপায় যে বাক্যের শুরুতে কি থাকবে, বাক্যের যে শুরু হবে সেই শুরুতে একটা সাবজেক্ট থাকবে। চিনবার খুব সহজ উপায় কি, যে বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে। বাক্যের শুরুতে যদি সাবজেক্ট থাকে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। তো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি দেওয়া থাকে সেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা 4টে ধাপে ভয়েস চেঞ্জ করতে পারি। ধাপগুলো কি কি? 1 নম্বর, সাবজেক্ট অবজেক্ট নিজের স্থান পরিবর্তন করে। 2 নম্বর, হেল্পিং ভার্ব বা মডাল অক্সিলারি নিজের স্থানে নামে। 3 নম্বর, ভার্ব রূপ অনুযায়ী বাইরে থেকে বি ভার্ব আনতে হয়, ভার্বকে V3 করতে হয়। আমরা একটু আগেই জানিয়েছি V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এর ব্যাপারটা একটু বোঝা যাবে। এখানে একটা আমি বাক্য লিখেছি রাম ইজ ইটিং রাইস, এখানে আমরা একটা বাক্য লিখেছি রাম ইজ ইটিং রাইস। এটার মধ্যে সাবজেক্ট হচ্ছে রাম, অবজেক্ট 1 হচ্ছে রাইস, এটা সাবজেক্ট 1 বললাম, যেহেতু প্রথম বাক্যের সাবজেক্ট এটা অবজেক্ট 1 বললাম। এখানে ইজ হচ্ছে হেল্পিং ভার্ব, আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকা মানে এটা হয়ে গেল V4, ভার্বের 4 নম্বর। এবার আমরা এটাকে ভয়েস চেঞ্জ করব। তো ভয়েস চেঞ্জ কি করেছি দেখা যাক। রাম সাবজেক্ট এবং অবজেক্ট নিজের স্থান পরিবর্তন, আর রাইস নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে নিয়েছে। রাইসটা আগে চলে এসছে, রামটা শেষে চলে গেছে। এবার এর আগে একটা বাই যোগ করতে হয়। যখন সাবজেক্ট 1টা অবজেক্টে জায়গায় চলে আসে তখন তার আগে একটা বাই জুড়ে দেবো। আর কি করব? 2 নম্বর পয়েন্ট কি বলছে দেখো, হেল্পিং ভার্ব বা মডাল অক্সিলারি নিজের স্থানে নেমে যায়। হেল্পিং ভার্ব এখানে ইজ আছে, সেটা নিজের স্থানে সরাসরি নেমে গেছে। এরপরে ভার্ব 3 নম্বর স্টেপ দেখো কি লেখা আছে, ভার্বের রূপ অনুযায়ী বাইরে থেকে বি ভার্ব আনতে হয়। ভার্বের 4 নম্বর রূপ আছে, তাহলে আমরা বাইরে থেকে একটা বি ভার্ব নিয়ে এসেছি, সেটারও কিন্তু 4 নম্বর রূপ বসিয়েছে। বি ভার্বের 4 নম্বর রূপ হচ্ছে বিইং, আর ভার্বকে V3 করতে হয়। এখানে ভার্ব যেমনই থাকুক না কেন প্যাসিভের সময় সেটা কিন্তু V3 হয়ে যাবে। ইট থেকে ইটেন হয়ে গেছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। আর একটা বাক্যকে আমরা দেখি, এখানে রাম সাবজেক্ট, ভার্বের 3 নম্বর আছে ইটেন, রাইস হচ্ছে অবজেক্ট 1।
এটা সাবজেক্ট ওয়ান। প্রথমে ধাপ কি বলা যায়, সাবজেক্ট ওয়ান অবজেক্ট ওয়ান নিজের স্থান পরিবর্তন করবে। রাম শেষে চলে গেছে, আগে একটা বাই বসে গেছে, রাইসটা আগে চলে এসছে, হেল্পিং ভার্ব নিজের জায়গায় নেমে গেছে। বলা হয়েছে 2 নম্বর স্টেপে হেল্পিং ভার্ব নিজের জায়গায় নামবে, হেল্পিং ভার্ব নিজের জায়গায় নেমে গেছে। ভার্বের আমরা এখানে 3 নম্বর রূপ পাচ্ছি, তাহলে বি ভার্বেরও আমরা বাইরে থেকে একটা 3 নম্বর রূপ ইম্পোর্ট করবো, এই যে 3 নম্বর পয়েন্টে বলা আছে। তো বি ভার্বের 3 নম্বর রূপ কি হয়, বিন, আর ইটের 3 নম্বর রূপ ইটেন। তারপরের এক্সাম্পলটা দেখি, রাম উইল ইট রাইস। এখানে সাবজেক্ট আছে, উইল একটা মোডাল অক্সিলারি, ইট ভার্বের 1 নম্বর রূপ, রাইস অবজেক্ট ওয়ান। দেখো আমরা ওইখানে দেখতে পাচ্ছি এখানে অবজেক্ট ওয়ান চলে এলো, এখানে সাবজেক্ট ওয়ান চলে এসছে, নিজেদের স্থান পরিবর্তন করেছে, আগে একটা বাই চলে এসছে, মোডাল অক্সিলারি নিজের জায়গায় নেমে গেছে। ভার্বের রূপ দেখো আমরা সবাই দেখতে পাচ্ছি, ভার্বের রূপ আমাদের বলা আছে বি ভার্বকে দিতে হয়, ভার্বের 1 নম্বর রূপ আছে, সেই জন্য আমরা কি লিখেছি এখানে বি। আর ভি ভার্বকে V3 করতে হয়, তাহলে ইট থেকে কি করেছি আমরা, সেই জন্য ইটটা। তারপরের এক্সাম্পল আমরা চলে আসি, রাম ওয়াজ ইটিং রাইস। এখানেও সাবজেক্ট ওয়ান রাম, অবজেক্ট ওয়ান রাইস, হেল্পিং ভার্ব হচ্ছে ওয়াজ, আর ইটিং হচ্ছে V4। তাহলে কি হবে দেখা যাক, রাইস সামনে চলে এলো সাবজেক্টের জায়গায়, বাইরাম হয়ে গেল, সাবজেক্ট অবজেক্ট স্থান পরিবর্তন করলো, ওয়াজ নিজের স্থানে নেমে গেল, ইটিং আছে ভার্বের 4 নম্বর, তাহলে বি ভার্বের 4 নম্বর রূপ বসে গেছে বিইং, আর ইট থেকে ইটা। নেক্সট এক্সাম্পলে আসি, এখানেও সাবজেক্ট ওয়ান, হ্যাড একটা হেল্পিং ভার্ব, ইটেন V3, রাইস অবজেক্ট ওয়ান। সাবজেক্ট অবজেক্ট নিজের স্থান পরিবর্তন করেছে, হেল্পিং ভার্ব সরাসরি নিজের জায়গায় নেমে গেছে আমরা দেখতে পাচ্ছি, ইটেন ভার্বের 3 নম্বর, সেই জন্য বি ভার্বেরও 3 নম্বর বসলো বিন, আর ইট থেকে ইটেনে হয়, V3ও ইটেন হয়। আবার এখানে আরেকটা নতুন এক্সাম্পল দেখি, রাম সাবজেক্ট ওয়ান, ক্যান মোডাল অক্সিলারি, ইট V1, রাইস অবজেক্ট ওয়ান। নিজের স্থান পরিবর্তন করলো সাবজেক্ট অবজেক্ট, হেল্পিং ভার্ব বা মোডাল অক্সিলারি নিজের জায়গায় নেমে গেল, ইট ভার্বের 1 নম্বর, সেই জন্য বি বসে গেল, এটার 3 নম্বর ফর্ম এটা। এখানে আর একটা এক্সাম্পল আমরা দেখছি, এই এক্সাম্পলটাতে আমরা আসি, এটা একটু বুঝতে হবে। এখানে সাবজেক্ট ওয়ান রাম, ভার্বের 2 নম্বর, রাইস অবজেক্ট ওয়ান। সবচেয়ে প্রথম ধাপ হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট নিজের স্থান পরিবর্তন করবে, সেটা করলো, অবজেক্ট আগে চলে এলো রাইস, রামটা বাইরাম হয়ে গেল। এবার ভার্বের 2 নম্বর রূপ আছে। এবার একটা জিনিস দেখো, 2 নম্বর স্টেপে বলা আছে হেল্পিং ভার্ব বা মোডাল অক্সিলারি নিজের স্থানে নেমে যায়। এখানে সরাসরি কিন্তু কোনো হেল্পিং ভার্ব দেওয়া নেই, না থাক আমাদের টেনশনের কি আছে, থাকলে আমাদের টেনশনের ছিল না, তাহলে এই স্টেপটা আমরা বাদ দেবো। যদি এখানে কোনো থাকতো হেল্পিং ভার্ব, তাহলে হেল্পিং ভার্ব নামাতাম, যদি হেল্পিং ভার্ব না থাকে হেল্পিং ভার্ব নামাবো না। এখানে আমরা ভার্বে ক নম্বর রূপ পাচ্ছি, 2 নম্বর রূপ পাচ্ছি, তাহলে বি ভার্বে 2 নম্বর রূপ সরাসরি লিখে দেবো। বি ভার্বে 2 নম্বর রূপ কি হয়, ওয়াজ লিখে দিলাম, আর ইটের থেকে ইটেন V3। খুব সহজেই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে এইভাবে পরিবর্তন করতে পারব। এবার আমরা জানবো কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে পরিবর্তন করতে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য সাধারণত আমরা 2 ভাগে ভাগ করে থাকি, একটা WH যুক্ত প্রশ্ন, একটা WH হীন প্রশ্ন। WH হীন প্রশ্ন কোনগুলো আর WH যুক্ত প্রশ্ন কোনগুলো সেই ব্যাপারে একটু জেনে নিই। আমরা কয় রশ্মি কি এবং কয় দীর্ঘি কি, এই দুটোর বেসিক ডিফারেন্সকে আমরা প্রথমে বুঝি। তুমি কি যাবে, এই যে তুমি কি যাবে, এই কিটা হচ্ছে কয় রশ্মি কি, এর উত্তর হ্যাঁ বা নাতে আমরা দিতে পারবো, হ্যাঁ যাবো বা না যাবো না।
এই কয়রস্যি কি এর সরাসরি কোনো ইংরেজি হয় না। কি করতে হয় তার জন্য? হেল্পিং ভার্ব বা মোডাল অক্সিলারিকে সামনে নিয়ে আসতে হয়। হেল্পিং ভার্ব বা মোডাল অক্সিলারিকে সামনে নিয়ে আসলে আমরা কয়রস্যি কি এর ভাবটাকে প্রকাশ করতে পারি। আর কয় দীর্ঘী কি এই ব্যাপারটাকে বুঝে। তোমার নাম কি, এটা হচ্ছে কয় দীর্ঘিকার কি। এই কিতে আমরা হ্যাঁ বা না বলতে পারবো না, কোন একটা পার্টিকুলার আমাকে নাম বলতে হবে, কোন একটা পার্টিকুলার জিনিসের ব্যাপারে বলতে হবে। এই কি এর ইংরেজি হচ্ছে হোয়াট। তাহলে ইংরেজিতে যে সমস্ত শব্দগুলোকে আমরা প্রশ্ন গঠনের জন্য ব্যবহার করে থাকি সেগুলোকে WH ওয়ার্ড বলা হয়। WH ওয়ার্ড বলা হয়। 9টি WH ওয়ার্ড থাকে, আমি কয়েকটা লিখছি। হু, হোয়াট, হুইচ, এই ধরনের 9টা WH ওয়ার্ড থাকে। আর এইগুলো পার্টিকুলার একটা বিশেষ উত্তরকে এক্সপেক্ট করে বানানো প্রশ্ন। আর হ্যাঁ বা নাতে শুধু যদি প্রশ্ন করা হয় তাহলে আপনাদের WH ওয়ার্ড ব্যবহার করতে হয় না। যে সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে হবে সেখানে WH ওয়ার্ড ব্যবহার করতে হয় না, সেখানে হেল্পিং ভার্বটা আগে চলে আসে। অর্থাৎ আমরা ইংরেজি বাক্যকে দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে WH ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক, আর একটা WH বিহীন প্রশ্নবোধক বাক্য। যাই হোক, আমরা প্রথমে দেখি WH বিহীন প্রশ্নবোধক বাক্য যদি থাকে সেটাই কিভাবে পরিবর্তন করা যায়। ঠিক আগেরটার মতনই 4টে ধাপ। সাবজেক্ট অবজেক্ট নিজের স্থান পরিবর্তন করে, হেল্পিং ভার্ব বা মোডাল অক্সিলারি নিজের স্থানে নেমে যায়, ভার্বের রূপ অনুযায়ী বাইরে থেকে বিভাব আনতে হয়, ভার্বকে V3 করতে হয়। যেমন ইজ রাম ইটিং রাইস, ইজ হয়ে গেল হেল্পিং ভার্ব, রাম হয়ে গেল সাবজেক্ট 1, ভার্বের 4 নম্বর অবজেক্ট 1। অবজেক্ট 1 এখানে চলে এসেছে রাইস, সাবজেক্ট 1 এখানে চলে এসেছে পায়রা। হেল্পিং ভার্ব নিজের জায়গায় নেমে গেছে। এখানে ভার্বের 4 নম্বর রূপ আছে, তাহলে বি ভার্বেরও আমরা বাইরে থেকে 4 নম্বর রূপ নিয়ে আসবো, ওই জন্য বিং বসেছে। আর ভার্বকে V3 করতে হয় শেষ স্টেপে, ওই জন্য ইটেন হয়ে গেছে। এরপরে এক্সাম্পল দেখি। হ্যাজ রাম ইটেন রাইস, হেল্পিং ভার্ব, সাবজেক্ট 1, V3, অবজেক্ট 1। সাবজেক্ট অবজেক্ট নিজের স্থান পরিবর্তন করেছে, রাইস চলে এলো, রাম চলে এলো, হেল্পিং ভার্ব শুরুতেই ছিল, হেল্পিং ভার্ব শুরুতে নেমে গেছে। ভার্বের 3 নম্বর রূপ, বি ভার্বেরও 3 নম্বর রূপ, ইটেন, ইটেন। ঠিক নিচেও সেম, সাবজেক্ট 1, V4, অবজেক্ট 1। সাবজেক্ট অবজেক্ট নিজের স্থান পরিবর্তন করেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট এবং অবজেক্ট নিজের স্থান পরিবর্তন করে নিয়েছে। হেল্পিং ভার্ব শুরুতে ছিল, হেল্পিং ভার্ব শুরুতেই নেমেছে। ভার্বের 4 নম্বর রূপ ছিল, ভি ভার্বের এখানে 4 নম্বর রূপ নেমে গেছে এবং ভিকে V3 করে ইটেন হয়ে গেছে। ঠিক এইখানেও একই রকম, হেল্পিং ভার্ব পাচ্ছি, সাবজেক্ট 1 পাচ্ছি, V3 পাচ্ছি, অবজেক্ট 1 পাচ্ছি। এখানে হেল্পিং ভার্ব শুরুতে ছিল, শুরুতে নেমেছে, সাবজেক্ট অবজেক্ট নিজের স্থান পরিবর্তন করে নিয়েছে। ভার্বের 3 নম্বর রূপ আছে, সেজন্য বি ভার্বের 3 নম্বর রূপ বিন নেমেছে এবং ইটের 3 নম্বর রূপ ইটেন নেমেছে। আমরা ঠিক আগের যেরকম অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখেছিলাম একই রকম ভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও চেঞ্জ করতে পারি। এবারে আমরা জানবো WH ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্য যদি থাকে তাহলে সেগুলোকে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি। দেখো, WH ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্য থাকলে বাক্যটাকে 5টা ধাপে আমাদের পরিবর্তন করতে হয়। সবচেয়ে প্রথম ধাপ কি? WH ওয়ার্ড নিজের স্থানে নামে, হেল্পিং ভার্ব মোডাল অক্সিলারি
নিজের স্থানে নেমে যায়। ভার্বের রূপ অনুযায়ী বাইরে থেকে বি ভার্ব আনতে হয়। ভার্বকে V3 করতে হয়, সাবজেক্ট অবজেক্ট নিজের স্থান পরিবর্তন করে। সবচেয়ে প্রথমে আমি কি বলেছি যে WH ওয়ার্ড নিজের স্থানে না। এখানে একটা এক্সাম্পল দেখছি, হোয়াট ক্যান আই ডু। এখানে হোয়াটটা হচ্ছে WH ওয়ার্ড, ক্যান হয়ে গেল মোডাল অক্সিলারি, ক্যান হয়ে গেল, তারপর আই হলো সাবজেক্ট 1, আর ডু হয়ে গেল ভার্বের 1 নম্বর। এবার এটাকে আমরা কি করে চেঞ্জ করব? সবচেয়ে প্রথমে বলছে WH ওয়ার্ড নিজের স্থানে না, WH ওয়ার্ড নিজের স্থানে নেমে গেল, হোয়াট নেমে গেল। হেল্পিং ভার্ব মোডাল অনুযায়ী নিজের স্থানে না, ক্যান নিজের স্থানে নেমে গেল। ভার্বের রূপ অনুযায়ী বাইরে থেকে বি ভার্ব আনতে হবে। ভার্বের 1 নম্বর রূপ আছে, তাহলে বাইরে থেকে একটা বি ভার্ব এনেছি, বি। এবার ডু এর 3 নম্বর রূপ ডান, ভার্বকে V3 করতে হয়। সাবজেক্ট অবজেক্ট নিজের স্থান পরিবর্তন করে। এখানে কোনো অবজেক্ট নেই, কিন্তু সাবজেক্ট আছে। না থাক, যদি অবজেক্ট থাকতো তাহলে আগে আসতো, যদি না থাকে তাতে আমাদের কোনো অসুবিধা নেই, শুধু সাবজেক্টটাকে আমরা চেঞ্জ করে নিয়ে চলে আসবো, বাই মি। ওকে, এরপরে কি আছে দেখো, আমরা এখানে আর একটা বাক্য দেখছি, আর একটা এক্সাম্পল দেখছি। When have you done this? প্রথমে বলছি WH ওয়ার্ডটা নিজের নামার নেমে গেল, WH ওয়ার্ড ওয়েনটা নিজের নামার নেমে গেছে। হেল্পিং ভার্ব নেমে গেছে। এরপরে এখানে হ্যাভের জায়গায় হ্যাজ হয়েছে কিনা একটু বুঝে নিতে হবে, একটু পরে বোঝাচ্ছে। আগে দেখো হেল্পিং ভার্বটা নিজের জায়গায় নেমেছে, সাবজেক্ট 1 অবজেক্ট 1, সাবজেক্ট অফ 1 অবজেক্ট 1 নিজের স্থান পরিবর্তন করেছে, দিস বাই ইউ হলো। ভার্বের 3 নম্বর রূপ আছে ডান, তাহলে বি ভার্বেরও 3 নম্বর রূপ বসেছে বিন, আর ডু ডিড ডান আমরা জানি। এবার হ্যাভটা হ্যাজ হলো কেন? কারণ প্যাসিভে আমরা সাবজেক্ট হিসাবে এখানে পেয়েছি দিস কথাটা। দিস হচ্ছে থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলারের পরে আমাদের মনে রাখতে হবে হ্যাভ বসানো, সেই জন্য আমাদেরকে এখানে কি বসানো হয়েছে, দিসের জন্য হ্যাজ বসানো হয়েছে। থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গে হ্যাভ বসে না, হ্যাজ বসে, ঠিক আছে। এরপরে আমরা আসছি হু ক্যান ডু ইট। এইটা একটু বুঝতে হবে। হুয়ের ক্ষেত্রে, শুধুমাত্র হুয়ের ক্ষেত্রে বাই হুম হয়ে যায় পরিবর্তনের পর, ঠিক। এখানে কে আছে? মোডাল অক্সিলারি আছে, ভার্বের 1 নম্বর রূপ আছে, আর অবজেক্ট 1 আছে। বাই হুম হলো, হেল্পিং ভার্ব নিজের জায়গায় নেমে গেল। এখানে যদি সাবজেক্ট থাকতো তাহলে বাই দিয়ে সাবজেক্ট আসতো, যেহেতু এখানে কোনো সাবজেক্ট নেই, সাবজেক্টকে হু খেয়ে নিয়েছে, সেই জন্য হুটা বাই হুম হয়ে গেছে, সেটা আমাদের মনে রাখতে হবে। এখানে শুধুমাত্র অবজেক্ট আছে, সেই জন্য অবজেক্টটা আগে চলে এসছে। ভার্বের ক নম্বর রূপ আছে? 1 নম্বর রূপ আছে, সেই জন্য বি ভার্বের 1 নম্বর রূপ নেমে গেছে বি, আর ডু এর 3 নম্বর রূপ ডান হয়, সেই জন্য আমরা ডান ব্যবহার করেছি। তাহলে হু ক্যান ডু ইট, বাই হুম ক্যান ইট বি ডান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে কমেন্ট সেকশনে তোমরা বলবে তোমাদের কি অসুবিধা আছে, আমি সেটাকে। এবার আমরা জানবো ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যাপার। ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? যে সমস্ত বাক্য ভার্বের 1 নম্বর রূপ বা ডু নট প্লাস V1 দিয়ে শুরু হয় বা লেট দিয়ে শুরু হয়, সেই সমস্ত বাক্যগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। চিনবার এটাই সহজ উপায়। যাই হোক, এবার ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতন পরিবর্তন করতে পারি না। আমাদেরকে এখানে বিশেষ কয়েকটা রুলকে মনে রাখতে হবে এবং সেই রুল অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। আমরা যখন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিই তখন কমন এরর্সের ক্ষেত্রে এই রুলগুলো খুব কাজে লাগবে। যাই হোক, এবার আমরা বুঝি পেপারগুলো কি আছে।
এখানে আমি লিখেছি ওপেন দি ডোর কুইকলি। এটা ওপেন হচ্ছে ভার্বের 1 নম্বর, দি ডোর অবজেক্ট 1, কুইকলি এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটাকে আমরা চেঞ্জ করছি, ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। আমাদেরকে দেখতে হবে অবজেক্ট 1টা কি, কোনো বস্তু কি, মানে ডাইরেক্ট অবজেক্ট কি। হ্যাঁ, দরজা একটা বস্তু, অবজেক্ট 1 এখানে একটা বস্তু, ম্যাটেরিয়াল। তখন আমাদের ফরম্যাট কি, তখন ফরম্যাট হচ্ছে লেট প্লাস অবজেক্ট 1 প্লাস বি প্লাস V3 প্লাস সি বা অ্যাডভার্বিয়াল, সি মানে কমপ্লিমেন্ট। কীরকম, তাহলে সবচেয়ে প্রথমে আমাকে লেট লিখতে হবে, আমি লেট লিখেছি। তারপর আমাকে অবজেক্ট 1 আনতে হবে, অবজেক্ট 1 হচ্ছে দি ডোর। তারপর একটা বাইরে থেকে বি ভার্ব আনতে হবে, এটা বি ভার্ব এনেছি, ভার্বের 3 নম্বর, ওপেনের 3 নম্বর ওপেন্ড। আর কি করতে হবে, অ্যাডভার্বিয়াল যেটা থাকবে সেটাকে শেষে বসিয়ে দিতে হবে। এরপর আমরা আসি দ্বিতীয় এক্সাম্পল। এখানে দেখো আমরা লিখেছি কল দি ডক্টর ইমিডিয়েটলি। এখানে অবজেক্ট 1 মানুষ কি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, সেটা আমাদেরকে জেনে নিতে হবে, দেখে নিতে হবে যে এখানে অবজেক্ট 1 কি। ডাক্তার একটা মানুষ, নিশ্চয় বস্তু না। যদি অবজেক্ট 1 মানুষ বা কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া হয়, মানে যেমন বিমূর্ত ধারণা, যেমন হলো ভাব, ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ, প্রতিশ্রুতি, এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। এগুলো আছে, আমরা অনুভব করতে পারি, কিন্তু বাস্তবে আমরা পরিমাপ করতে পারি না। যাই হোক, আমাদেরকে দেখতে হবে অবজেক্ট 1টা কি অবস্থায় আছে। এখানে অবজেক্ট 1 মানুষ, যদি অবজেক্ট 1 মানুষ থাকে বা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া থাকে, তখন আমাদেরকে কিন্তু এই ফরম্যাটে কাজ করতে হবে, অবজেক্ট 1 প্লাস শুড বি প্লাস V3 প্লাস কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল যা থাকবে। দি ডক্টর অবজেক্ট 1 চলে এলো। তারপর আমি কি করব, শুড বি, এই যে শুড বি আমরা লিখেছি এখানে, শুড বি, এই শুড বিটা এখানে বসিয়েছি আমরা। তারপরে কি করব, ভার্বের 3 নম্বর, কলের 3 নম্বর হচ্ছে কল্ড V3, আর অ্যাডভার্বিয়াল যেটা থাকলো ইমিডিয়েটলি সেটা বসিয়ে দিলাম। ঠিক একই রকম ভাবে আমরা লিখেছি কিপ প্রমিস V1, আর প্রমিস একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, সেই জন্য আমরা কি লিখব, প্রমিস শুড বি কেপ্ট। অনেকে মনে প্রশ্ন আসে যে কিপ প্রমিসটা প্রমিস শুড বি কেপ্ট হয় কেন, এটাই হচ্ছে রিজন। তারপর আমরা চলে আসি 3 নম্বর ধাপে। 3 নম্বর উদাহরণ, মেন্ড ইউর শুজ নাও। অবজেক্ট 1 অ্যাডভার্বিয়াল। যদি অবজেক্ট 1 এ ইউর কথাটা সরাসরি দেওয়া থাকে এবং ডাইরেক্ট ইনস্ট্রাকশন হয়, সেক্ষেত্রে আমাদের ফরম্যাট হচ্ছে এটা, হ্যাভ বা গেট প্লাস অবজেক্ট 1 প্লাস V3 প্লাস কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল। তাহলে এখানে আমি কি লিখেছি, গেট ইউর শুজ, অবজেক্ট 1, মেন্ডেড 3 নম্বর, মেন্ডেড, সরি এটা V1 হতো, আমি একটু ভুল লিখে ফেলেছি, এটা হচ্ছে V1, V3 না V1, মেন্ডেড V3 আর নাও অ্যাডভার্বিয়াল। এইটা হচ্ছে এমন একটা প্যাসিভ, তোমরা লক্ষ্য করো এই প্যাসিভে কিন্তু বি প্লাস V3 নেই। আমি একটু আগেই সবাইকে বলছিলাম যে একটা বিশেষ ধরনের প্যাসিভ আছে যেখানে বি প্লাস V3 হয় না, বাদ বাকি সমস্ত ক্ষেত্রেই বি প্লাস V3 বসে। এটা এমন একটা প্যাসিভ যেখানে বি প্লাস V3 নেই। তারপর 4 নম্বর এক্সাম্পলে আমরা আসি, প্লিজ শাট দি ডোর। প্লিজ কথাটা পরে যদি V1 থেকে থাকে, দেখো এখানে প্লিজ প্লাস V1 থেকে থাকে, তাহলে প্লিজ কথাটা বদলে ইউ আর রিকোয়েস্টেড, আর তার আগে একটা তার সঙ্গে একটা টু বসিয়ে দিলেই পরিবর্তনটা করা সম্ভব। প্লিজের বদলে দেখো আমরা কি বসিয়েছি, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, আর এই যে প্লিজের পরে যে অংশ পড়েছিল শাট দ্য ডোর, শাট দ্য ডোর। এরপরের এক্সাম্পলে আসি, গো দেয়ার, ভার্বের 1 নম্বর, অ্যাডভার্বিয়াল আছে। এই সমস্ত বাক্য যেগুলো ইন্ট্রানজিটিভ ভার্ব থাকে, সেই সমস্ত ইন্ট্রানজিটিভ ভার্ব
সাধারণত থাকলে কোনো বাক্যে সেটা ভয়েস চেঞ্জ হয় না, যেমন গো, স্লিপ, স্ট্যান্ড, সিট, এটা আমাদের ধারণা। কিন্তু এই সমস্ত ইন্ট্রানজিটিভ ভার্বগুলো যদি ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় সেক্ষেত্রে কিন্তু ভয়েস চেঞ্জ করা সম্ভব। ঠিক আছে, ইন্ট্রানজিটিভ ভার্ব কি সেটা একটু জেনে নিই। অ্যান ইন্ট্রানজিটিভ ভার্ব ইজ সিম্পলি ডিফাইন্ড অ্যাজ এ ভার্ব দ্যাট ডাজ নট টেক এ ডাইরেক্ট অবজেক্ট। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে কখনো সরাসরি ডাইরেক্ট অবজেক্ট বসে না। তো যাই হোক, এই সমস্ত ইন্ট্রানজিটিভ ভার্ব থাকলে আমরা সাধারণত জানি যে ভয়েস চেঞ্জ হয় না। কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব যদি ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে এবং সেটা যদি বাক্যের শুরুতেই থাকে তাহলে সেক্ষেত্রে ভয়েস চেঞ্জ সম্ভব। যেমন গো দেয়ার, সেটাকে কিভাবে আমরা চেঞ্জ করেছি দেখো, ইউ আর টোল্ড টু, আগে আমাদেরকে জুড়ে দিতে হবে ইউ আর টোল্ড টু, ইউ আর টোল্ড টু গো দেয়ার। এবার আমরা দেখব যদি কোনো বাক্যে লেট কথাটা থাকে তাহলে সেই বাক্যগুলোকে কি করে চেঞ্জ করতে, সেন্টেন্সেস উইথ লেট। লেট যদি শুরুতে থাকে, তাই না, লিখেছি লেট মি ডু ইট। লেট কথাটা এখানে আমরা দেখতে পাচ্ছি বাক্যের শুরুতে আছে। বাক্যের শুরুতে যদি লেট থাকে তাহলে এই এক্সাম্পলটা মনে রাখতে হবে। লেট নিজে যেমন নাম্বার নেমে গেল শুরুতে, মি বাই মি হয়ে যাবে, অবজেক্ট আগে চলে আসবে, ইটটা আগে চলে আসলো, ডু ভার্ব 1 নম্বর রূপ, সেই জন্য বি ভার্ব 1 নম্বর রূপ নেমে গেল, আর ডু থেকে ডান V3 হয়ে গেল। লেট হিম পারচেজ এ কার, লেট শুরুতে নেমে গেল, হিম থেকে বাই হিম হয়ে গেছে এখানে। এ কার অবজেক্ট শুরুতে চলে এলো, ভার্বের 1 নম্বর আছে, সেই জন্য বি ভার্ব 1 নম্বর বসলো, সেটা V3 করা হলো, পারচেজড। এবার লেট কথাটা যদি বাক্যের মাঝে থাকে তখন লেটটাকে V2 হিসেবে ক্যালকুলেট করতে হবে। দেওয়া, আমরা বলি না তাকে যেতে দাও, সেই দেওয়া আর কি, তাকে খেতে দাও, সেইটা হচ্ছে লেট। এবার এখানে লেট কথাটাকে আমরা ভার্বের 2 নম্বর রূপ হিসেবে ধরব। সাবজেক্ট, অবজেক্ট 1, ভার্বিয়াল পোরশন, এটাকে আমরা চেঞ্জ করছি। তাহলে সাবজেক্ট, অবজেক্ট নিজের স্থান পরিবর্তন করলো, মিথ্যা বাই রাম হলো, ভার্বে 2 নম্বর, বি ভার্বে 2 নম্বর ওয়াজ, লেটের 3 নম্বর নেমে গেল। তার মানে কি এখানে অ্যালাউড টু, লেট মানে গো, এটা বাইরে আগে। এবার কি করব, ঠিক একই রকম ভাবে সাবজেক্ট 1 ধরবো, ডগকে অবজেক্ট 1 ধরবো, লেটকে V2 ধরে চলবো। এটা একটা ফ্রেজ পোরশন। এবার আমি কি করছি, এইটুকু অংশকে প্রথমে চেঞ্জ করছি, হলো বাই রাম। কোনো কারণে বাই রাম কথাটা এখানে বাদ চলে আছে, এখানে কি হবে বাই রাম হলো। ভার্বের কি আছে 2 নম্বর, বি ভার্বে 2 নম্বর, লেট থেকে V3 লেট নামলো, আর বাইয়ের আগে ফ্রেজ পোরশনটা ঢুকে গেল। এইভাবে হচ্ছে লেট দিয়ে। একটি বাক্যে একটি ডাইরেক্ট অবজেক্ট, একটি ইনডাইরেক্ট অবজেক্ট থাকলে কিভাবে করব, এটা এখন যে এক্সাম্পলটা দিচ্ছি এটা বিগিনার্স লেভেল, এরপরে আরো টাফ জিনিস সম্পর্কে আলোচনা হবে। এখানে দিয়েছি দে মেড রাম কিং, সাবজেক্ট 1, ভার্বে 2 নম্বর, রাম অবজেক্ট 1, অবজেক্ট 2। রাম হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, কি হচ্ছে অবজেক্ট 2। সবচেয়ে প্রথমে কি হচ্ছে, সাবজেক্ট এবং অবজেক্ট নিজের স্থান পরিবর্তন করলো, রাম চলে এলো, বাই দেম হয়ে গেল, ভার্বে 2 নম্বর, ওয়াজ হলো, আর V3 হয়ে গেল। আর কিং অবজেক্ট 2 বাইরে আগে এসে বসে গেল। আই সেন্ট বিমল এ বুক, বাই মি, বিমল নিজের স্থান পরিবর্তন করেছে, সেন্ট V2, বি ভার্বে 2 নম্বর ওয়াজ, সেন্টের V3 হচ্ছে সেন্ট, আর বাইরে আগে ঢুকে যাচ্ছে
ডাইরেক্ট অবজেক্ট। খুবই সহজ, এটাকে আমাদের মনে রাখতে হবে। এবার আমরা দেখব কোন সেন্টেন্সে যদি সেলফ ওয়ার্ড থাকে তাহলে সেই সমস্ত সেন্টেন্সগুলোকে কি করে ভয়েস চেঞ্জ করতে হয়। সেলফ ওয়ার্ড মানে কি? মাই সেলফ, হিমসেলফ, ইয়োর সেলফ, এই ধরনের শব্দগুলো মানে নিজ নিজ এই কথাগুলো থাকে। এই সেলফ ওয়ার্ড যদি থাকে দেম সেলফ, এই সেলফ ওয়ার্ড যদি কোনো বাক্যে থাকে তাহলে সেই সেলফ ওয়ার্ড এর লোকেশন অনুযায়ী আমাদেরকে তার ভয়েস চেঞ্জ করতে হয়। দেখা যাক, কয়েকটা এক্সাম্পল দেখলেই বোঝা যাবে। রতন পয়জন্ড হিমসেলফ, ঠিক ভার্বের পরেই, এখানে ভার্বের 2 নম্বর রূপ আছে, যাই হোক রূপটা ফ্যাক্টর না, ঠিক ভার্বের পরেই আমরা এখানে সেলফ ওয়ার্ডটা পেয়েছি কমপ্লিমেন্টের জায়গায়, তাই তো? এবার যদি এই রকম ক্ষেত্র হয় যেখানে ভার্বের পরেই সেলফ ওয়ার্ডটা থাকে কমপ্লিমেন্টের জায়গায়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে নিচের ফরম্যাটটা ফলো করতে হবে। যেহেতু এখানে V2 আছে সেই জন্য ওয়াজ বসেছে, এটা হচ্ছে কিন্তু পয়জনের V3, তাহলে রতন ওয়াজ পয়জন্ড বাই হিমসেলফ। হিমসেলফ কথাটার লোকেশন অনুযায়ী কিন্তু চেঞ্জ হবে। ঠিক আর একটা আমি এখানে এক্সাম্পল দিয়েছি, রতন সলভ দি প্রবলেম হিমসেলফ। এখানে ভার্বের পরে কিন্তু আমাদের একটা অবজেক্ট আছে, হিমসেলফটা কিন্তু তারপর, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। উপরেরটাতে আমরা সেলফ ওয়ার্ডটাকে দিয়েছিলাম ভার্বের পরে, এখানে কিন্তু ভার্বের পরে কোনো সেলফ ওয়ার্ড নেই। যদি এরকম হয়ে থাকে তাহলে সাধারণ আমরা যে নিয়মে ভয়েস চেঞ্জ করি সেই নিয়মেই করব। সাবজেক্ট 1 অবজেক্ট 1 নিজের স্থান পরিবর্তন করবে, তাই দি প্রবলেম আগে চলে এলো, বাই রতন হয়ে গেল, ভার্বে 2 নম্বর আছে সেজন্য ওয়াজ হলো, সলভে 3 নম্বর সলভ, আর সেলফ ওয়ার্ডটা আমরা একদম শেষে বসাবো। তাহলে দি প্রবলেম ওয়াজ সলভড বাই রতন হিমসেলফ। ওকে, এরপর আমরা আসছি কোয়াসি প্যাসিভ ভয়েসে। কোয়াসি প্যাসিভ মানে কি? প্যাসিভের মতন কিন্তু প্যাসিভ না। ব্যাপারটা কি রকম? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি লিখছি রাম ইটস রাইস, এখানে সাবজেক্ট 1 আছে, ভার্বের 1 নম্বরের সঙ্গে এস বা ইএস যোগ আছে, অবজেক্ট 1 আছে। ঠিক একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি এখানেও সাবজেক্ট 1 আছে, ভার্বের 1 নম্বর রূপের সঙ্গে এস ইএস যোগ আছে, একই রকম স্ট্রাকচার, আর এখানে একটা অবজেক্ট আছে। এইটা যে নিয়মে চেঞ্জ হবে, এটা কিন্তু সেই নিয়মে চেঞ্জ করা যাবে না। কারণ কি? দেখতে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতন, কিন্তু এখানে কর্তা সরাসরি কাজ করে না। এই যে রাম ইটস রাইস, এই বাক্যটার মধ্যে কর্তা কিন্তু সরাসরি কাজ করে, কর্তা সরাসরি কাজ করে, কিন্তু এখানে কর্তা সরাসরি কাজ করে না। মধু স্বাদে মিষ্টি, মধু নিজের স্বাদ তো নিজে নেয় না, অন্য কেউ নেয়। তার মানে কি? এখানে কর্তা সরাসরি কাজ করছে না। যদি এরকম ক্ষেত্র হয়ে থাকে তাহলে কি করতে হবে আমাদেরকে? সাবজেক্ট 1 এর সঙ্গে যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ইজ সুইট when it is tasted by someone, এই কথাটা উজ্জ থাকে। ওকে, ঠিক একই রকম ভাবে আর একটা এক্সাম্পল দিয়েছি। আমি এখানে লিখেছি কাউজ আর মিল্কি, গরুর দুধ দোয়ানো হচ্ছে। গরু নিজের দুধ নিজে দোয়ায় না, তার মানে কি? এখানে কর্তা হচ্ছে কাউজ, কিন্তু এখানে কর্তা সরাসরি কাজ করছে না। কর্তা যদি সরাসরি কাজ না করে, ঠিক এইভাবে আমাদের করতে হবে, কাউজ আর বিং মিল্কড বাই সামওয়ান, তার মানে সামওয়ানটা আমাদের উজ্জ থাকে। ওকে, তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোথাও বুঝতে প্রবলেম হয়ে থাকে, কমেন্ট সেকশনে তোমরা লেখো। আর তোমরা যদি আরো নতুন কোনো ভিডিও চাও সেটার ব্যাপারেও বলো, আমরা সেই টপিকের উপর আলোচনা করার চেষ্টা করব। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নিজেদের
হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সাবস্ক্রাইবার বাড়ে এবং আমার যে লক্ষ্য ছাত্রছাত্রীদের কাছে ইংরেজিটাকে সহজভাবে উপস্থাপন করা, সেটা যেন পূরণ হয়। ধন্যবাদ। নেক্সট ভিডিও কমেন্ট অনুযায়ী আমি বানাবো, যার যা প্রয়োজন হবে সেরকম অনুযায়ী কমেন্ট করলে আমি সেই টপিকের উপরে নেক্সট ভিডিও বানাবো। ধন্যবাদ। থ্যাংকস।